নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই হাওড়ার দিকে নজর রাখবো। হাওড়ার নলপুরের একটা ঘটনার দিকে নজর রাখবো। মর্মান্তিক দুর্ঘটনা, অসুস্থ ব্যক্তি আর সেই ব্যক্তিকে ঘরে আটকে রেখে তালাবন্ধ অবস্থায় মেয়ের বাড়ি চলে যান স্ত্রী এবং সেই ঘরেই আগুন লাগে। আগুনে মৃত্যু হয়েছে অসুস্থ ব্যক্তির। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী রয়েছে। দেবাশিস, ঠিক কতদিন আগে মেয়ের বাড়িতে গিয়েছিলেন, ঠিক কি জানা যাচ্ছে, আর কেনই বা তাকে ঘরের মধ্যে তালাবন্ধ অবস্থায় রেখে গিয়েছিলেন তার স্ত্রী? দেখো, মাত্র কয়েক ঘন্টার জন্য রেখে দিয়ে গেছিলেন তার স্বামীকে ঘরে বন্ধ করে। তার কারণ বাড়িতে গ্যাস ফুরিয়ে গেছিল, রান্নার কিছু ছিল না, তাই মেয়ের বাড়ি থেকেই খাবার আনতে গেছিলেন স্ত্রী। তারক দাস, এই বাড়ির যে গৃহকর্তা, অসুস্থ ছিলেন, তাই তাকে ঘরে রেখে বাইরে থেকে তালা দিয়ে চলে যান। তারপরেই ঘটে এই দুর্ঘটনা। সেখানে দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িটি। স্থানীয় বাসিন্দা বা আশেপাশের বাসিন্দারা তারা কিন্তু প্রথমে বুঝতে পারেনি যে ভিতরে তারকবাবু রয়েছেন। তারা লাগাতার চেষ্টা চালায়, কিন্তু সেখানে আগুন নেভানোর। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, গোটা বাড়ি গ্রাস করে ফেলে আগুনে, যেহেতু বেড়ার ঘর ছিল। এরপরেই সেখান থেকে কোনো চিৎকারের আওয়াজ পর্যন্ত তারা পায়নি। দমকলের একটি ইঞ্জিন এসে ঘরে দমকলের যে আগুনের চেষ্টা নেভানোর চেষ্টা করে এবং আগুন নিভিয়ে ফেলে। তারপর ঘরের ভিতর দিয়ে যখন পুড়ে যাওয়া আসবাবপত্র সরাতে যায়, সেই সময় সেই তারকবাবুর মৃতদেহ উদ্ধার হয়। পরবর্তীকালে আগুন লাগার খবর পেয়েই ঘটনার স্থলে পৌঁছে আসেন তার মেয়ে, তারকবাবুর মেয়ে, তার স্ত্রীরা, এবং তিনি জানান যে তারকবাবু অসুস্থ ছিলেন সেই কারণে, এবং বাড়িতে 3 দিন ধরে গ্যাস নেই। মেয়ের বাড়িতে প্রতিদিনই খাবার আনতে যেতেন, পাশেই থাকতেন মেয়ে। ফলে তাই আজও একই রকমভাবে তিনি 12টার পর, দুপুর 12টার পর ঘরে তারকবাবুকে রেখে দিয়ে তিনি বাইরে গেছিলেন মেয়ের বাড়ি থেকে খাবার আনতে। আর তারই মধ্যে ঘটে এই দুর্ঘটনা। তবে কিভাবে আগুন লাগলো তা কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি করে পাওয়া যায়নি। তবে ইলেকট্রিক শর্ট সার্কিটও হতে পারে বলে মনে করা হচ্ছে আগুন লাগার কারণ। তবে এই মুহূর্তে শোকের ছায়া গোটা এলাকায়। তার কারণ বাড়িতে গ্যাস নেই, মেয়ের থেকে খাবার আনতে গিয়ে স্বামীকে খোয়াতে হলো একজন স্ত্রীকে। মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বারবার প্রকাশ্যে এসেছে অর্জুন সিং সোমনাথ শ্যামের দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্ব আজও বহাল থাকলো। সাংসদ বিধায়ক দ্বন্দ্বে রীতিমতো উত্তপ্ত বারাকপুর জেলা বৈঠক, এবং সেই বৈঠকেও তাদের দ্বন্দ্ব বহাল থাকলো। আজ জেলা নেতৃত্বের বৈঠক, সেই বৈঠকেও যুযুধান সাংসদ বিধায়ক। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, বারবার প্রকাশ্যে এসেছে সাংসদ বিধায়কের দ্বন্দ্ব, কিন্তু প্রথমেই যে প্রশ্নটা তোমার কাছে করতে চাইবো যে এই দ্বন্দ্বটা ঠিক কোথায়? দেখো, দ্বন্দ্ব যেহেতু জমি ছাড়া নিয়ে, অর্থাৎ কে জমি ধরে রাখবে আর কে জমি দখল করবে, মূলত এটা নিয়েই গন্ডগোলের সূত্রপাত, এমনটাও কিন্তু সূত্র মারফত যেটা উঠে আসছে। তোমাকে একটু প্রসঙ্গ জানিয়ে রাখি, আজকের উত্তর 24 পরগনার যে কোর কমিটি, অর্থাৎ যে সাংগঠনিক জেলার বৈঠক ছিল মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে। মূলত 28 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন চাকলা মন্দিরে, সেখানে পুজো দেবেন এবং পরবর্তীকালে এই চাকলা মন্দির সংলগ্ন সেখানে একটি মাঠে তিনি কর্মী সভা করবেন। কেন কর্মী সভা করবেন? উত্তর 24 পরগনা খুব একটি গুরুত্বপূর্ণ জেলা, অর্থাৎ এর আগেও কোর কমিটি লোকসভা কেন্দ্র করে সেখানে কোর কমিটি বৈঠক হয়েছে, এবং মুখ্যমন্ত্রীর নজর আর তৃণমূলের একেবারে পাখির চোখ বলা যেতে পারে উত্তর 24 পরগনা জেলা। সেখানে 4টি যে 5টি লোকসভা কেন্দ্র রয়েছে, সাংসদদেরকে যেমন এই বৈঠকে ডাকা হয়েছিল, এবং বিধায়ক থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিদেরকে এই বৈঠকে ডাকা হয়েছিল। মুখ্যমন্ত্রী আসবেন এবং সেখানে বৈঠক করবেন, কিন্তু সেই বৈঠকে সাংসদ বিধায়করা যেমন উপস্থিত ছিলেন, এখানে উপস্থিত ছিলেন অর্জুন সিং এবং এই জগদ্দলের বিধায়ক, তিনিও উপস্থিত ছিলেন। কিন্তু এখানেই তাল কাটলো, অর্থাৎ যখন অর্জুন সিং এলেন, যখন এই জগদ্দলের বিধায়ক এলেন, তখন অর্জুন সিং ভরা আর কি বৈঠকে তিনি বেরিয়ে গেলেন। কেন বেরিয়ে গেলেন? তার সঙ্গে দ্বন্দ্ব চলছে দীর্ঘ 9 দিন ধরে, অর্থাৎ ব্যারাকপুরে যে খুন হয়েছেন এবং গ্রেপ্তার নিয়ে এই নিয়ে যে 9 দিন ধরে দ্বন্দ্ব চলছে দলের মধ্যে, বিধায়ক সাংসদের মধ্যে দ্বন্দ্ব, এবং একাধিকবার এ নিয়ে দলের নেতৃত্বকে জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নেতৃত্বকে জানানো হয়েছে, দ্বন্দ্ব মেটানোর জন্য আজ বৈঠকেরও ডাক দেওয়া হয়, কিন্তু সোমনাথ শ্যামকে ঢুকতেই বৈঠক ছাড়েন অর্জুন সিং, এবং দুজনেই জানালেন যে দল যা ভালো বুঝবে সেটাই করবে।
দলকে দেখা দরকার আছে, দল দেখলেই ভালো। এটা আমি জীবনে দেখিনি, আর দলকে এটা দেখা উচিত। দল না দেখলে এরকমই হবে। সাংগঠনিক জেলার কোনো কাজ নেই, দলই দেখবে, উপর থেকে যা দেখবে সেটা। যদি সাংগঠনিক জেলা দেখতো তাহলে এই 9 দিন ধরে এই এপিসোড চলবে কেন? তার মানে তাদের ক্ষমতার উপরে আছে এই ব্যাপারটা, উপর দেখলেই হলো। সারা বাংলা সারা ভারতবর্ষ জানছে, আর জেলা সভাপতি জানছে না, তাহলে জেলা সভাপতির আওতার বাইরে আছে, যার আওতার মধ্যে আছে সে দেখবে। সব ব্যাপারেই সবাই জানে, এবার দল কি নির্দেশ দেবে সেটা দেখা। আপনি আসার পরই সাংসদ বেরিয়ে গেলেন, এটা কি ইঙ্গিতপূর্ণ? না, আমার মনে হয় কোনো ব্যক্তিগত কাজে হয়তো বেরিয়ে গেছে। দল পরিষ্কার হয়ে যাচ্ছে কে সাদা কে কালো। দল আমার মাথার উপরে, আমি দলের বাইরে কিছু নই, আমার কোনো অস্তিত্ব নেই দলের বাইরে। দল যেটা বলে সেটাই করি, দলের বাইরে কোনো কাজ করি না। কে সাদা কে কালো, অর্জুন? আমি বললাম মানুষ বুঝতে পারবে যে এলাকায় কোনটা ভালো কোনটা মন্দ, সেটাকে সাদা কালোতে ইঙ্গিত করলে সেটা মানুষ বুঝে যাবে। এটা কোনো নতুন বিষয় নয়, সাংসদ এবং বিধায়কের ব্যাপারটা। এই বিষয় নিয়ে নিশ্চয়ই তাদের সঙ্গেও দলের সর্বোচ্চ পর্যায়ে একাধিকবার কথা হয়েছে, আমার সঙ্গেও হয়েছে, এবং আমার সঙ্গেও দলের যাদের যাদের কথা বলার দরকার প্রয়োজন তারাও বলেছে, আগামী দিনেও বলা হবে। নোবডি ইজ অ্যাবাভ পার্টি, এবং কোনো ক্রাইম যদি হয়ে থেকে থাকে তদন্ত সাপেক্ষ, আশা করব যে সঠিক যা ঘটনা সেটা তদন্তে উঠে আসবে। যে অর্জুনের দাবিতেও কিছু যায় আসে না, আবার সোমনাথ শ্যামের দাবিতেও কিছু যায় আসে না। তার কারণ হচ্ছে দুজনে হচ্ছে ড্যাগার্স ড্রন, এবং সেটা আজ নয়, আমাকে এটাকে দেখতে বলা হয় এবং দায়িত্ব দেওয়া হয়, তাহলে নিশ্চিতভাবে আমি ক্যাটালিস্টের কাজ করব এবং জিনিসটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। সৌজন্যের শাস্তির মুখে তৃণমূল নেতা। সৌজন্য দেখাতে গিয়ে বিপাকে কাঁথি তৃণমূল নেতা। এবার কড়া শাস্তির মুখে কাঁথি পুরসভার চেয়ারম্যান শিশির অধিকারীকে গুরু বলায় সুবল মান্নাকে শোকজ করল দল। শাস্তির মুখেও সৌজন্যের কথা বলেও নিজের অবস্থানে অনড় সুবল মান্না। প্রথমে পায়ে হাত দিয়ে প্রণাম, পরে শিশির অধিকারীকে গুরু সম্বোধন। প্রথমে আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে। কাঁথির একটি স্কুলের অনুষ্ঠান, সেখানেই এক মঞ্চে দেখা যায় সাংসদ শিশির অধিকারী এবং কাঁথি পুরসভার তৃণমূল চেয়ারম্যান সুবল মান্নাকে। একসময় শিশির অধিকারীকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় তাকে, পরে একেবারে গুরু সম্বোধন। আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে। এ ছবি ভাইরাল হতেই কাঁথি পুরসভার চেয়ারম্যানের জবাবদিহি চাইল দল। বয়স্ক মানুষের পায়ে প্রণাম করাটা আমাদের দেশের কালচার, আমাদের সংস্কৃতির কালচার, সেটা নিয়ে আমাদের কথা না। একসঙ্গে মঞ্চ শেয়ার করাটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাবাবেগে আঘাত দেওয়া। সুবলবাবু যতদিন থেকে পৌরসভা পরিচালনা করছেন তিনি ঠিকঠাক পালন করছেন না, প্রত্যেকটি কাউন্সিলর তার বিরুদ্ধে চলে গেছেন। আমি শোকজ করেছি, তার যথাযথ উত্তর যদি তিনি 24 ঘন্টার মধ্যে না দেন, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। উনি বলছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা গুরুদেবের জন্য, তাহলে গুরুদেব যেখানে দাঁড়িয়ে আছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য। অত্যন্ত গরিত অন্যায় কাজ করেছেন, তৃণমূলের আবেগের বিরুদ্ধের কাজ করেছেন কাঁথি পুরসভার চেয়ারম্যান। দলের মধ্যে যদি কোথাও সর্ষের মধ্যে ভূত থাকে, সর্ষেগুলি বাছাই করার সময় এসে গিয়েছে এবং সেই সর্ষেগুলি বাছাই করার কাজ হচ্ছে। দেখা হয়েছে বহুদিন পরে, ওরা বলেছে আর কি, আমার কোনো রিয়াকশনও নেই, আর কোনো অ্যাকশনও নেই। দাদা সে বলছে যে আপনি একটু আশীর্বাদ করুন, আমি ঠিক চলে যাবো। অন্তত এই সৌহার্দ্যটা থাকুক, এটা মনে করেন আপনি? সেটা সবসময় থাকা উচিত। আর যাকে নিয়ে এত কথা, তিনি স্বয়ং সৌজন্যের কথা বলেও নিজের অবস্থানে অনড়। আমি এখনো তার কোনো চিঠি পাইনি, আর আমার যা বলার কিছু আছে আমি উপর নেতৃত্বর কাছে বলবো। আমাদের যিনি চেয়ারম্যান করেছেন তার কাছে আমি কৈফিয়ত দেব, অন্য কোনো কারোর কাছে কৈফিয়ত দিতে রাজি নই।
মাস ঘুরলেই 2024 লোকসভা নির্বাচন। তার আগে আগে দলের পুরসভার চেয়ারম্যানকে তৃণমূলের এই শোকজ করার ঘটনায় কাঁথির রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর শোরগোল। কাঁথি থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। অগরত প্রাণ দিতে হতো না। এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরার দিকে নজর রাখবো। সালিশি সভায় তৃণমূল নেতার দাদাকে মারধরের অভিযোগ। তৃণমূল নেতার দাদাকে মারধরের অভিযোগ ডেবরায়, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ডেবরার মানখণ্ডে সালিশি সভায় মারধরের অভিযোগ। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের দাদাকে মারের অভিযোগ। কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে এই মারধরের অভিযোগ। আমাকে জোরপূর্বক সালিসি সভায় নিয়ে যাওয়া হয়। নিয়ে যে সালিসি সভাতে আমাকে শেখ আমিনুল ইসলাম, শেখ গোলাম রব্বানি, শেখ শাহজাহান আলী আমাকে জোরপূর্বক মারধর করে আমার পাটা ছুড়াছুড়ি করে দেয়। ঘটনাস্থলে পৌঁছানোর পরে দেখলাম যে দাদার পায়ে মাথায় চোট আছে। হসপিটালে তাকে চিকিৎসার জন্য অ্যাডমিট করানো হয়। থানাতেও লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। প্রশাসন তার তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। কারো খারাপ ভূমিকা থাকে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। আমি অসুস্থ থাকার জন্য যেদিন ডাক দেওয়া হয় ওই দিন 3টা বিষয় নিয়ে আলোচনা চলছিল। গিয়েছিলাম, গিয়ে সবাই বললাম যে আমার অসুবিধা আছে, দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি 10 মিনিটের মধ্যে। অবশ্যই যে বা যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা চাইছি এবং প্রকৃত দোষী যারা আছে তাদের শাস্তি দাবি করছি। যে বা যারা প্রকৃত দোষী নয়, নির্দোষ হিসাবে যাদের নামে ইচ্ছাকৃতভাবে এই বিষয়কে জড়িয়েছে তাদেরও বিরুদ্ধে আমি সোচ্চার হচ্ছি। উচ্ছেদে উত্তপ্ত নিউ টাউন, সেই ছবিটা আপনাদের দেখাই। যে ছবি আপনারা দেখছেন, আর্থ মুভার ঘিরে রীতিমতো বিক্ষোভ। যে বেআইনি দোকান, সেই দোকান উচ্ছেদ ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে নিউ টাউনের ঝিলপাড়ে। দোকান উচ্ছেদ ঘিরে রীতিমতো উত্তেজনা, যে ছবি আপনারা দেখছেন। এবং হিটকোর যারা রয়েছেন তারা হিটকোর কর্মীদের সঙ্গে রীতিমতো মারামারি, আক্রান্ত হয়েছেন হিটকোর কর্মীরা। যে ছবি দেখছেন, দোকান উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি নিউ টাউনে। রাস্তায় আগুন জ্বালিয়ে দেয়, দোকানের ভাঙা কাঠামোয় আগুন, ক্ষিপ্ত দোকানদারদের, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। যে ছবি আপনারা দেখছেন, নিউ টাউনের দোকান উচ্ছেদ ঘিরে রীতিমতো উত্তেজনা, আগুন, যে ছবি আপনাদের দেখাচ্ছি। দোকান ভাঙচুরের সময় দোকানে আগুন, দোকানের ভাঙা কাঠামোয় আগুন, ক্ষিপ্ত দোকানদারদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আহত হয়েছেন, আক্রান্ত হয়েছেন হিটকোর কর্মীরা। 5টা ছোট বেটা ছেলে হিটকোর অফিসার আর ইনকেডিয়ার অফিসার ধরে কিভাবে মেরেছে দেখুন। মারার পরে ওর দোকান থেকে দোকান ভেঙে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাদের অভিযোগ একটা, আমরা পেটের জন্য এখানে চার দোকান, কেউ একটু যা যেরকম যে পারে তাই আমরা করছি। এখানে আমরা কোনো বসত বাড়ি করিনি। কেন আমাদের বিনা নোটিশে এসে কেন সকালবেলা এগুলো করলো? কিভাবে মেরেছে দেখুন তো। একটাই এই বয়স্ক লোকটা আমি অনুরোধ করেছি স্যার আমাকে সময় দেন, কিন্তু আমাকে সময় দেয়নি। এখানে জলের পাইপলাইন এবং সোয়ারেজ লাইন, আমাদের দুটো স্কিম আছে যেগুলো এই এনফোর্সমেন্টের জন্য করা যাচ্ছে না। আপনারা যে দোকানগুলো আছে যাদেরকে আমরা সরতে বলেছিলাম, ওখানে গিয়ে দেখবেন নোটিশ চিপকানো আছে, যার ফলে যেটা হচ্ছে পুরোটাই লোকাল এরিয়ার ডেভেলপমেন্টের জন্য হচ্ছে এবং লোকাল এরিয়ার লোকজনের প্রেসারেই আমরা কিন্তু এই স্কিমগুলো নিয়েছি। একটা হকারকেও আমরা রিহ্যাবিলিটেট না করে সরাবো না। আমাদের ওদের হয়তো দোকান দিতে 2-4 মাস দেরি হতে পারে। এইটুকু এই ইনসিডেন্টটা হলো, দুটো ছেলে ছিল, বাপি আর খোকন। ওই দুটো ছেলে সবাইকে ইনস্টিগেট করছিল আর বিশেষ করে মহিলাদের এগিয়ে দিচ্ছিল। 1 সপ্তাহ বাদে আমরা আবার যাব, গিয়ে আমরা আবার পরিষ্কার করব। আমাদের জেসিপি ড্রাইভারকে ওরা মেরেছে, যে ছেলেটি আমাদের ব্লক সুপারভাইজার তাকে মেরেছে। নিউ টাউন থেকে চলে যাব নদিয়ার পলাশীপাড়ায়। সেখানে রাস্তা অবরোধ। কি কারণে রাস্তা অবরোধ জানবেন?
রেশন না পেয়ে রাস্তা অবরোধ খুব স্বাভাবিক। রেশন যদি পর্যাপ্ত যে রেশন পাওয়ার কথা সেই রেশন যদি না পান তাহলে তো বিক্ষোভ দেখাবেন স্থানীয় মানুষজন। সেই ছবি আপনারা দেখছেন, নদিয়ার নাকাশিপাড় পলাশিপাড়ার ছবি দেখছেন। বরাদ্দ অনুযায়ী রেশন না দেওয়ার অভিযোগে ডিলারের বিরুদ্ধে 2 মাস ধরে সামগ্রী না পাওয়ার অভিযোগ। রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের, বিক্ষোভের মুখে পালিয়ে যান ডিলার। এবং যে রাস্তা অবরোধের ছবি আপনারা দেখছেন রেশনের দাবিতে নদিয়ার সাহেবনগরেও রাস্তা অবরোধ গ্রাহকদের, নদিয়ার নলহাট গ্রামে রাস্তা অবরোধ রেশন গ্রাহকদের। আর এই খবর যখন আমরা দেখাই নিউজ 18 বাংলায়, এই খবর দেখানোর পরেই তৎপরতা, ঘটনার 2 ঘন্টা পর রেশন দেওয়া শুরু হয় ডিলারের। আমাদের অভিযোগ 3 মাস ধরে মাল পাচ্ছিলাম না, তাই রাস্তার অবরোধ করছিলাম। নিউজে 10 খবরে দেখানোর পরে আমরা মাল পাচ্ছি। নিউজে 10কে আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবার টাকি রোডের ছবিটা আপনাদের দেখাবো। দেখুন, ব্যস্ত একটা রাস্তার ছবি আপনাদের দেখাবো। যে ছবি আপনারা দেখছেন ব্যস্ত রাস্তা, এই রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। কেন বিক্ষোভ দেখাচ্ছেন? কারণ এই ব্যস্ত রাস্তায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে বাম্পার না থাকায়। আর এই বাম্পারের দাবিতেই টাকি রোডের কার্তিকপুরে স্থানীয়রা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, অবরোধ করে বিক্ষোভ দেখান। কারণ তাদের একটাই দাবি, বাম্পার না থাকায় লাগাম ছাড়া গাড়ির গতি। আর এই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি বাম্পার হোক এই রাস্তায়। এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট হলো, আবার এই মোটরগাড়ি এখন 1 ঘন্টা আগে একটা হয়েছে, আবার এখন একটা হয়েছে। আমাদের দাবি হলো আমাদের 2টো বাম্পার দরকার। সামনে হসপিটাল রোড, আমাদের 2টো বাম্পার দিলি আমাদের আর কোনো দাবি নেই। আমার গাড়ি এখন অ্যাক্সিডেন্ট